প্রতিদিন সকালবেলা ওঠাই একটা উপহার। গতকাল কোনোভাবেই নিশ্চিত ছিল না, আগামীকালও পাওয়া যাবেই এমন নয়। আজটাই শুধু তোমার যত্ন নেওয়া দরকার। প্রতি রাতেই কেউ শেষবার ঘুমাতে যায়, শেষ শ্বাস নেয়, সেই পরিণতির মুখোমুখি হয় যা আমরা সবাই কদিন না কদিন পাব। স্টোইকরা এই সত্যটা বারবার মনে করিয়ে দিতেন, মনে খারাপ করার জন্য নয়, বরং নিজেদের শক্তি বাড়ানোর জন্য। তারা বুঝত জীবনটা কতটা ভঙ্গুর, আর তাই মনোযোগ আরও তীক্ষ্ণ হয়, জরুরি মুহূর্তের উপলব্ধি সৃষ্টি হয়। প্রতি একটা মুহূর্তকে জীবনে সচেতনভাবে বাঁচার আহ্বানে পরিণত করে। এখনকার মুহূর্তটা আমরা যেখান থেকে দাঁড়িয়ে আছি সেটাই একমাত্র জায়গা, একটাই সময় যখন কাজ করা যায়, সিদ্ধান্ত নেওয়া যায় আর জীবনযাপন করা যায়। অতীত অতীত হয়ে গেছে, ভবিষ্যৎ অনিশ্চিত। তোমার কাছে যা আছে সেটা এখন। আগে যদি পিছিয়ে পড়ো বা ব্যর্থ হলেও আজকে তোমাকে আরেকটা সুযোগ দেয়। স্টোইকরা জানতো এটা একটা সুযোগ, ওই সুযোগ যদি একদিনও থাকে তাতে জীবন পারপাসের সাথে যাপন করা যায়। অনেকেই ভাবেন কাল নিশ্চয়ই আসবে, কিন্তু আসল কথা হলো তা নিশ্চিত নয়। তারা ধরে নেয় সবসময় আরেকটা সময় থাকবে, অবসর, আরেকটা মৌসুম, আবার একটা সুযোগ নিজের পথ ঠিক করার। এইসব চিন্তাভাবনা আমাদেরকে দ্বিধাগ্রস্ত আর টালমাহানা করতে শেখায়। যখন আমরা সত্যিই বুঝতে পারি জীবন কতটা ভঙ্গুর, তখন আর দেরি করি না। আমরা কাজ করতে শুরু করি, নিজের স্বাস্থ্যের গুরুত্ব বোঝা শুরু করি, শরীর আর মনের শক্তি গড়ে তুলি। প্রতিটা মুহূর্তকে আত্মার প্রশিক্ষণ হিসেবে দেখি। এটা তোমাকে বারবার শুনতেই হবে, কারণ যতই আমরা দৃঢ়প্রতিজ্ঞ থাকি মাঝে মধ্যেই হারিয়ে যাই। সহজ জীবন আরামের মধ্যে হারিয়ে যায়, মনোযোগ হারাই। স্টোইকরা এসব ভুলগুলো অস্বীকার করে না, তারা এগুলোকে মানুষের অংশ হিসেবে মেনে নেয়। অবস্থা যেমনই হোক না কেন তারা লুটিয়ে পড়ে থাকে না, তারা উঠে দাঁড়ায়, খাপ খায় এবং আবার সঠিক পথে ফিরে আসে। ওইটাই কাজ, ওইটাই পথ। চল শুরু করি। প্রথম অধ্যায়, বর্তমানে জরুরি অবস্থা। জীবন খুবই সংক্ষিপ্ত। ইতিহাসের বিশাল সময়রেখার সঙ্গে তুলনা করলে একজন সাধারণ মানুষের জীবন এক মুহূর্তের মতোই ক্ষণস্থায়ী। কিছু প্রজন্মের মধ্যেই সভ্যতা উঠে বসে যায়। যেই নামগুলো এককালে জাতির কাছে পরিচিত ছিল সেগুলো এখন ভুলে যাওয়া। স্টোইকদের কথা প্রতিদিন মনে রাখা থাকত। তারা এটাকে বলতো মোমেন্টো মারি, মৃত্যু তাদের সঙ্গী। তুমি মারা যাবে, এটা তাদের প্যারালাইজ করার জন্য নয়, বরং তাদের বর্তমান সময়ে মনোযোগ ধরে রাখতে সাহায্য করার জন্য ছিল। তারা বুঝেছিল মৃত্যু সবাইকে এলেই, কিন্তু জীবন নষ্ট করা আমাদের ইচ্ছে। জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে ভাবতে ভাবতে তারা শিখেছে দেওয়া সময়গুলো পুরোপুরি উপভোগ করতে। তুমি যতই লক্ষ্য স্থির করো আর পরিকল্পনা বানাও, সবটাই ভিত্তি করে থাকে যে সময় থাকবে সেগুলো পূরণ করার জন্য। কিন্তু এই ধারণাটা অনেকটাই নরম। জীবন যতই অনিশ্চিত তাতে খুব সহজে ভেঙে যেতে পারে। বিলম্ব কেমন যেন আরামদায়ক মনে হয় যখন তুমি নিজের কাছে বলো যে সময় সবসময়ই থাকবে, অন্যদিনও আসবে, ভবিষ্যৎ ধৈর্য ধরবে আর ক্ষমাশীল হবে। এটাই ভাবনা। সময় তোমার প্রস্তুতির উপরে কোনো গুরুত্ব দেয় না, ও এটা ঠিকঠাকই এগিয়ে চলে, তোমার মনস্থিরতা নির্বিশেষে। আর প্রতিটা হারানো দিন আর ফিরিয়ে আনা যায় না। স্টোইকরা কথাটা খুব স্পষ্ট আর পরিষ্কারভাবে বুঝেছিল, তাই তারা যেই উদ্যোগ নিতে বলতো তা অবিলম্বে নিতে হতো। কোনো দায়িত্ব আছে যা পালন করতে হবে তা না ভেবে ফেলে দেওয়া ঠিক না। যদি কোনো ভুল থাকে যেটা ঠিক করা দরকার সেটা সামনে টানা ঠিক না। শুরু করতে হবে যেখান থেকে। ফেলে দেওয়া যাবে না, এটা এখনই শুরু করতে হবে, কোনো পারফেক্ট সুযোগের অপেক্ষা না করে, যেটা হয়তো কখনো আসতেই পারে না। আসলে এর মানে হলো প্রতিটা দিনটাই পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নেওয়া, যেন সেটা তোমার জীবনের সেই সুযোগ মুড় ঘুরিয়ে দেওয়ার। এর মানে হলো উদ্দেশ্য নিয়ে ওঠা, সকাল সকাল ঘুম থামিয়ে দেওয়া যাতে তোমার সারা সকাল অলসতা আর উদ্দেশ্যহীন ভাষা নিয়ে কাটে না। এর মানে হলো কাজটা এত দ্রুত আর নিখুঁতভাবে শেষ করা যাতে সেটা অযথা বিশ্রাম, ভাবনা ভাবা বা সম্পর্কের সময় গড়িয়ে পড়ে না। অন্যদের জন্য সময় দেওয়া অর্থ হলো তখনই তাদের সাথে সময় কাটানো যাদের তুমি মূল্য দাও, যতক্ষণ তোমার সুযোগ আছে। বুঝে নেওয়া যে তাদের জীবনও ঠিক তোমার মতো সময়ের স্রোতে না বুড়ে। প্রতিদিনকে একটা উর্বর জমি হিসেবে দেখতে পারো যা চাষাবাদের জন্য প্রস্তুত। যত দেরি করবে বপন করতে, ফসল তত কম হবে। আগের দিনের পরিশ্রমেই তৈরি হয় আগামী দিনের ফল। তাড়াতাড়ি বাঁচা মানে হলো অর্ধেক চেষ্টা বা অলস ভাবনার অভ্যাস বাদ দেয়া। এটা হলো শক্তি কাজে লাগানো যা সত্যি জরুরি, ছড়িয়ে ছিটিয়ে নয়। ছোটখাটো অথবা অর্থহীন জিনিস পেরিয়ে যাওয়া, এর মানে হলো তুমি যা করছো তার প্রতি পুরো মনোযোগ দেওয়া এবং সম্পূর্ণভাবে উপস্থিত থাকা। সেটা তোমার কাজ হোক, শেখা হোক, বিশ্রাম হোক বা কারো সঙ্গে সময় কাটানো হোক। জরুরি হওয়া মানে দৌড়ঝাঁপ করা বা সবসময় ব্যস্ত থাকা নয়। এটা হলো যেটা করছো তার প্রতি মনোযোগী ও প্রতিশ্রুতিবদ্ধ থাকা। বুঝতে পারা যে তোমার সময় একটা সীমিত সম্পদ যা ব্যবহার করলে আর ফিরে আসবে না। পরে শব্দটা তোমার ভাষা থেকে তুলে ফেলা মানেই নিজের মুক্তি পাওয়া, নিজের শক্তি বাড়ানো। সচেতন
সচেতনতা আর স্পষ্টতার সঙ্গে জীবনের মানে বোঝার ক্ষমতা। প্রতিটা দিন যেটা এই উপলব্ধি দিয়ে কেটেছে সেটাই পুরোপুরি তার উদ্দেশ্য পূরণ করেছে। অধ্যায় 2, শরীরের নিয়ন্ত্রণ। স্টোইকরা বুঝত যে মন তার সেরাটা দিতে পারে না যদি শরীর দুর্বল বা অবহেলিত থাকে। তারা শরীরকে মনের জায়গা বলা হিসেবে দেখত, এমন একটা ভিত্তি যা শক্ত, স্থিতিশীল আর যে কোনো চাপ সহ্য করতে পারে। অবহেলিত শরীর মনে বোঝা দেয়, চিন্তা ধীর করে আর বিচার ক্ষমতা কমিয়ে দেয়। এজন্য কারণ স্টোইকরা শুধু দার্শনিক শাস্ত্রেই নয়, শারীরিক প্রশিক্ষণেও নিজেদের গড়ে তুলত। তারা অনেক দূর হাঁটত, গরম আর ঠান্ডায় সহ্য করার সক্ষমতা যাচাই করত, আর আরাম চোখা জীবনযাপনের অভ্যাসটা ত্যাগ করত। কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে তারা ধৈর্য শিখত। আরাম কখনো তাদের দাস হতে দেয়া হতো না। তারা এমন একটি শরীর গড়ে তুলতে চাইত যা প্রশিক্ষিত মনের চাহিদা পূরণ করতে পারে, কোনো দ্বিধা বা অভিযোগ ছাড়াই। সুস্থ ও সক্ষম শরীর মনকে আরও পরিষ্কারভাবে চিন্তা করতে সাহায্য করে। নিয়মিত শরীরচর্চা, উদ্দেশ্যমূলক ট্রেনিং আর ভালোভাবে বিশ্রাম নেওয়া মেজাজ, মানসিক শক্তি আর চাপ সামলানোর ক্ষমতার উপর সরাসরি প্রভাব ফেলে। এগুলো কল্পনা নয়, নিজেরা অনুভব করা যায়। যারা দীর্ঘ সময় ধরে শরীরচর্চা করেছেন তারা জানেন শরীর আর মন কতটা জড়িত। স্টোইকরা শরীরচর্চাকে মোহমায়া বা বাহ্যিক সৌন্দর্যের জন্য ভাবত না, তাদের জন্য এটা জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় একটা জরুরি প্রস্তুতি ছিল। শারীরিক নিয়মানুবর্তিতা বদরকম প্রস্তুতি করে তোলে। তাদের শক্তি, ধৈর্য আর সাহস নিয়ে অসুবিধার মোকাবেলা করার উপায় দেয়। তারা বিশ্বাস করত শরীরের যত্ন না নেওয়া মানে মস্তিষ্ককে জীবনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত না রাখা। আধুনিক জীবন এই ধারণার বিরুদ্ধে চলে। ঘন্টার পর ঘন্টা স্থির বসে থাকা, ডেস্কে কাজ করা, গাড়িতে থাকা বা স্ক্রিনের সামনে সময় কাটানো জীবনী শক্তি ধীরে ধীরে কমিয়ে দেয়। শ্বাসকষ্ট হয়, ভঙ্গি দুর্বল হয়ে যায় আর শক্তির হ্রাস পায়। একসময় শরীর আর মন দুটোই ধীর হয়ে পড়ে। স্টোইক দৃষ্টিভঙ্গি সরাসরি এই প্রবণতাকে চ্যালেঞ্জ দেয়। চলাচল একটা ঔষধের মতো, শরীরকে ট্রেনিং দেওয়া। প্রতিদিন চলাফেরা করা একটা দায়িত্ব, নিজের প্রতি সম্মানের প্রকাশ আর যে কোনো চ্যালেঞ্জের সামনে প্রস্তুত থাকার একটা উপায়। দিনের মধ্যে সামান্য কিছু আন্দোলনও, যেমন বসার বদলে হাঁটা, কাজের মাঝখানে স্ট্রেচিং করা, সিঁড়ি ব্যবহার করা, এসব মনোযোগী করে তোলে আর শক্তি বজায় রাখে। স্টোইক দার্শনিকদের জন্য শারীরিক কার্যকলাপ ছিল বিকল্প নয়, এটা ভালো জীবনযাপনের একটা নিয়ম ছিল। তাদের দর্শনে জেস্টরাও বেশ গুরুত্ব পেত, বিশেষ করে খাবার ব্যাপারে। বেশি প্রক্রিয়াজাত আর অতিরিক্ত খাবার শরীর ধীর করে দেয়। শরীরের ওপর চাপ পড়ে আর ক্লান্তি হয়। চিনির অতিরিক্ত ব্যবহার, মদ বা উত্তেজক দ্রব্য বেশি খেলে শরীরের এনার্জি আর ফোকাসের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়। যখন শরীর ভারসাম্যহীন থাকে তখন একটা স্থির মনের জন্য ভালোভাবে কাজ করা কঠিন। স্টোইকরা খাবার খেত মডারেশনে, না তো অবাধে খেত, না খুব কষ্ট দেওয়ার মতো। তারা বুঝত যে খাওয়ার মধ্যে নিয়ম মানাটা চিন্তার নিয়মের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ভারসাম্যপূর্ণ আর পুষ্টিকর খাবার খেয়ে তারা তাদের দেহের শক্তি ধরে রাখত। আর তাদের মানসিক স্বচ্ছতা। স্টোইকদের জন্য শরীরের উপর নিয়ন্ত্রণ পেতেই মানসিক নিয়ন্ত্রণ একেবারেই আলাদা নয়। প্রতিদিনের শরীরচর্চা, সুষম আহার আর পর্যাপ্ত বিশ্রাম ছিল বিলাসিতা না, এগুলো ছিল এমন শৃঙ্খলা যা পড়াশোনা, চিন্তাভাবনা আর নৈতিক সিদ্ধান্তের মতো গুরুত্বপূর্ণ। প্রতিটি অভ্যাস শক্তি বাড়াত, প্রতিটি সচেতন সিদ্ধান্ত শক্তিশালী করত শরীর আর মন দুটোকে। তাদের কাছে শরীর প্রস্তুত করাটা আত্মা প্রস্তুত করার অংশ, আলাদা কোনো কাজ ছিল না। এক অভ্যস্ত মনই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, একটা শরীর যা টিকতে পারে, চলতে পারে আর সমর্থন দিতে পারে। শারীরিক শৃঙ্খলা গড়ে তুলে স্টোইকরা সেই ক্ষমতা তৈরি করেছিল যে জীবন যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, শক্তি, স্থিরতা আর অটল সংকল্প নিয়ে। অধ্যায় 3, কামনায় সংযম। কামনা হলো অনেক কাজের প্রধান চালিকা শক্তি, কিন্তু স্টোইকরা স্পষ্টভাবে দেখেছিল যে যখন কামনাকে বাগার বম্বর ছাড়া ছেড়ে দেওয়া হয় তখন সেটা ইচ্ছা শক্তিকে দুর্বল করে এবং বিচার বুদ্ধি বিকৃত করে ফেলে। এটা স্পষ্ট শারীরিক আকাঙ্ক্ষার ক্ষেত্রে, যেমন অতিরিক্ত খাওয়া, বাসনা, মাদকাসক্তি প্রযোজ্য, তেমনি সেই নরম, সহজেই চোখে পড়ে না এমন আকাঙ্ক্ষাগুলোকেও প্রভাবিত করে, যেমন ধারাবাহিক বিনোদনের প্রলুব্ধতা, বারবার নোটিফিকেশন চেক করার নেশা বা অন্যদের কাছ থেকে অনুমোদনের অবিরাম খোঁজ। যেই ইচ্ছা হোক, খাস্তা হোক বা সরল, সব একই রকম কাজ করে। এগুলো মনকে মূল বিষয় থেকে সরিয়ে দেয় এবং নিজের নিয়ন্ত্রণকে দুর্বল করে। আধুনিক জীবনে ইচ্ছার বিস্তার অনেক বেড়েছে। টেকনোলজি এখন তাড়াতাড়ি যা খুশি পাওয়ার সুযোগ দেয়। খাবার কয়েক মিনিটের মধ্যে অর্ডার করে বাড়িতে পাওয়া যায়, গোটা দিনই কাটিয়ে ফেলা যায় ডিজিটাল বিনোদন বা অনন্ত স্ক্রোলিংয়ে। তাৎক্ষণিক সন্তুষ্টিই এখন স্বাভাবিক, আর অপেক্ষা করা যেন বিরল ব্যাপার হয়ে গেছে। মন যদি অশিক্ষিত হয় তাহলে মস্তিষ্ক এই অবিরাম উত্তেজনার সাথে মানিয়ে নিয়ে স্বাচ্ছন্দ্য পেতে শেখে। এমনকি যখন কোনো চেষ্টা বা বাধা নেই তখনও আনন্দ পাওয়ার আশা করে। স্টোইকরা এই অবস্থার বিরোধী। তারা আনন্দকে খারাপ বলে মনে করে না, কিন্তু তারা আনন্দের হাতে নিয়ন্ত্রণ দেয় না। তাদের উদ্দেশ্য হলো নিজের ইচ্ছেমতো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বজায় রাখা। তারা নিজেদের এমনভাবে প্রশিক্ষণ দেয় যাতে ইচ্ছা তাদের অধীনস্থ হয়, বাদশা না হয়। এই নিয়ন্ত্রণের পথে যেতে ধীরে ধীরে খাঁটি চর্চা করতে হয়। মানে হলো তাড়াহুড়ো না করে একত্রীকৃত আনন্দ স্থগিত রাখার ক্ষমতা গড়ে তোলা। ইচ্ছে জাগলেও তা বরং না বলা শেখা।
তাৎক্ষণিকভাবে মানো এর মানে হলো ইচ্ছেকৃতভাবে সহজলভ্য মজাদার জিনিস থেকে দূরে থাকা, যাতে ইচ্ছাশক্তি তীক্ষ্ণ থাকে। এর মানে হতাশা এড়ানো নয়, বরং মুখোমুখি হওয়া, খাবারের মাঝখানে ক্ষুধার অস্বস্তি মেনে নেওয়া, নীরব বসে থাকার অস্থিরতা টালানো, অথবা কোনো পুরস্কার না দেখে কাজের কঠোর পরিশ্রম সহ্য করা। এসব মুহূর্তই যুক্তি দিয়ে কাজ করার ক্ষমতা বাড়ায়। এই প্রশিক্ষণে বাস্তব উদাহরণগুলো খুব জরুরি, যেমন স্পষ্ট কন্টেন্ট এড়িয়ে চলা মনের ওপর বাজে প্রভাব থেকে রক্ষা করে আর কল্পনাকে তোমার নিয়ন্ত্রণে রাখে। অতিরিক্ত মদ্যপান এড়ালে মনটা পরিষ্কার থাকে এবং সিদ্ধান্তগুলো ফজলভাবেই আবদ্ধ হয় না। আনন্দের জন্য মাদক এড়ালে ইচ্ছে শক্তিকে মজবুত করে, কারণ এতে কৃত্রিম অবস্থার ওপর নির্ভরতাই কমে যায়। ছোট ছোট সাধুমূলক কাজ, যেমন যখন সত্যি ক্ষুধে না লাগলেও খাওয়ার ইচ্ছে প্রতিহত করা, তা আত্মশাসনকে তীক্ষ্ণ করে। প্রতিটি সিদ্ধান্তই আত্মনিয়ন্ত্রণের অনুশীলনের পুনরাবৃত্তি। স্টোইক এই কথা বলতো যে স্বাদ হচ্ছে শুধুমাত্র স্বাধীনতার লিমিট। এটা একরকম ক্ষমতা। যখন তুমি আর নিজের ইচ্ছার বন্দী না থাকো, তখন তুমি বোধগম্যতার সাথে কাজ করার স্বাধীনতা পাও। কখন সুখ ভোগ করবে আর কখন সেটা ছেড়ে দিবে, সেটা তুমি নিজেই ঠিক করো। আর এই সিদ্ধান্ত হয় যুক্তির ওপর, জোরপূর্বক নয়। এই অবস্থায় তোমার ইচ্ছাগুলো তোমার মূল্যবোধের সাথে গাঁথানো থাকে, সংঘাত সৃষ্টি করে না। সংযম তোমাকে তোমার জীবন পরিচালনার ক্ষমতা দেয়, সবচেয়ে সহজ কিংবা তাৎক্ষণিক সন্তুষ্টি নয়, বরং যা সেরা তা অনুসরণ করার। এভাবে বাঁচাই হলো স্থিরতার সঙ্গে বাঁচা। তোমার মন থাকে প্রবাহমান ঢেউগুলোর কবলে পড়ে, চারিদিকে টানা পড়ে না। তোমার কাজকর্মগুলো কোনো আকস্মিক লোভে আকৃষ্ট হয়ে ঠিক হয় না। একজন স্টোইক এটা আসল স্বাধীনতা মনে করত, এমন এক স্বাধীনতা যা কোনোভাবেই কোনোর কাছ থেকে কেড়ে নেওয়া যায় না, কারণ এটা নিজেকে নিয়ন্ত্রণ করার ওপর ভিত্তি করে তৈরি। অধ্যায় 4, সহিষ্ণুতা শক্তি। স্টোইকরা শক্তি মানত ধৈর্যের ওপর, মাপত কেবল শারীরিক শক্তিতে নয়। তারা মূল্যায়ন করত জীবনের বোঝা বহন করার ক্ষমতা, এমন যে সেটা মনকে চাপিয়ে মাটি করে দিতে বা আত্মাকে দূষিত করতে না পারে। তাদের জন্য আসল শক্তি বোঝা যেত কেমন করে একটা মানুষ কতখানি সহ্য করতে পারে নিজের নীতিমালা বা মানসিক স্থিতিশীলতা হারানো ছাড়াই। ধৈর্যই তো এক সত্যিকারের টেকসই চরিত্রের আসল বৈশিষ্ট্য। ধৈর্য ধরা মানে কষ্টের মুখোমুখি হলে ভেঙে পড়া না। যখন চারপাশে পরিস্থিতি অস্থিতিশীল হয়, তখন মনের শান্তি বজায় রাখা। এটা হচ্ছে এমন একটা সামর্থ্য যা মানুষকে দৃঢ় থাকতে সাহায্য করে, যদিও ফলাফল অনিশ্চিত আর সামনে পথটা কঠিন। জীবনে নানা রকম প্রতিবন্ধকতা আসবেই। ব্যক্তিগত আর পেশাগত জীবনে এমন অনেক প্রত্যাখ্যান হবে যা তোমার অটলতা, দৃঢ়তার পরীক্ষা নেবে। এমন অনেক ক্ষেত্র হবে যখন তুমি হার মানবে, কিন্তু গভীরভাবে আঘাত করবে। এমনও যে অনুভূতির ব্যাখ্যা থাকবে যাদের সেরে উঠতে সময় লাগে। এমন সময় আসবে যখন যত চেষ্টা করবে কিছুই ঠিকঠাক হবে না। আর এমন দিনও থাকবে যখন সামনে পথটা অনিশ্চিততায় ঢেকে থাকবে। উন্নতি মাঝে মাঝে ধীর, লুকানো বা প্রায় অবিকল অদৃশ্য থাকবে। এই বিড়ম্বনাগুলো হঠাৎ করে আসবে এবং কোনো জীবনের বাঁচা বাদ পড়ে না। দর্শক এই সত্যটা মেনে নিয়ে আগে থেকে প্রস্তুতি নেয়। তারা বোঝে যে জীবনে চ্যালেঞ্জ থাকা খুবই স্বাভাবিক। তারা কঠিন সময়কে আত্মার জন্য এক ধরনের প্রশিক্ষণ দাবানল হিসেবে গ্রহণ করে। যখন ধৈর্য বাড়ে, সংকল্প গড়ে ওঠে আর মনের জোর চাল করে সত্য দেখা যায়। প্রতিটা কষ্টকে মানা হয় একটা শেখার সুযোগ হিসেবে, নিজের চরিত্রের গভীরতা ঠিক করার একটা মঞ্চ হিসেবেই। ধৈর্য মানেই সক্রিয় আর সচেতন একজোড়া শক্তি। যখন শুরুরই উদ্দীপনা কমে যায় আর সামনের পথটা অনেক লম্বা মনে হয়, তখনও সামনে এগোবার বারবার সিদ্ধান্ত নেওয়া। এটা সেই অন্তরের শক্তি যা বাড়তে থাকা হতাশার টানে পিছিয়ে যেত না, চুপচাপ লড়াই থেকে সরে আসার প্রলোভনকে ঠেলে যায়। ধৈর্য মানে হলো একঘেয়েমিভাবে অবিরত একসাথে চেষ্টা চালিয়ে যাওয়া। যখন কোনো উন্নতি চোখে পড়ে না আর কোনো বাহ্যিক পুরস্কার কাছেই দেখা যায় না, তখনও মনোযোগ রাখা। এটা হলো নিজের নীতি অটুট রাখা, এমনকি যখন তা কোনো তাৎক্ষণিক স্বীকৃতি বা লাভ এনে দেয় না। সহ্য করার জন্য দরকার একটা অনুশাসিত মন, যা দীর্ঘ কঠিন সময়ে নিজের বিরুদ্ধে ফিরে যায় না। স্টোইকরা এই পরিস্থিতির জন্য নিজেদের ছোটখাটো অসুবিধা সামলে ধীরে ধীরে মনোবল ধরে রাখে। ছোট বাধা পেরিয়ে যায়, বিলম্ব মেনে নেয় কোনো রাগ ছাড়া, আর শারীরিক এবং মানসিক যন্ত্রণা সহন করে স্থির থাকে, যেন বড় দুঃসাহসিক পরিস্থিতি থেকেও একই দৃঢ়তার সাথে লড়াই করা যায়। সহিষ্ণুতা গড়ে ওঠার প্রক্রিয়া ধীরে ধীরে ঘটে দৈনন্দিন জীবনের সাধারণ গণনায়, যেখানে অসংখ্য ছোট ছোট সিদ্ধান্ত সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিকভাবে নেওয়া হয়। এটা দেখা যায় সকালে তাড়াতাড়ি উঠে যায় যখন আরামের হাতছানি অনেক, যেখানে চট করে কোনো জায়গায় বসে থাকার সান্ত্বনা উপেক্ষা করি, যেখানে এমন কোনো দিনও আমার দায়িত্ব ঠিকঠাক পালন করা হয় যেদিন শরীর ক্লান্ত আর মন উদাস। নিজের কাছে প্রমাণ করা যে নিয়ম কঠোরতা মেজাজের থেকে বেশি মূল্যবান। এটা হলো সামনে এক ধাপ এগিয়ে যাওয়া। সাফল্যের ফলাফল যখন অনিশ্চিত আর পথটা অস্পষ্ট, তখনও বিশ্বাস রাখো যে উন্নতি একটা একটা পরিমাপ করা কাজে তৈরি হয়। শুরুতে আগুন ঝলসানো কোনো কাজ শেষ করাতেই থাকে সেটা। যখন নতুনত্ব ফিকে হয়ে যায় আর শুধু ধৈর্য থাকে, তখনই কঠিন সময়ে টেকসই দিক ধরে রাখা
হতাশায় হার মানার বদলে কাজ ছেড়ে না যাওয়ার মধ্যে দিয়ে হয়। এসব সিদ্ধান্তই ধারাবাহিকতা এর অভ্যাস শক্তপোক্ত করে। যেমন একবার ট্রেনিং দিলে মাসেল করে ওঠে, তেমনি একটু দেরি না করে ঠিকই টেবিল পেতে যে অটল মানসিকতা কাজ করে, সেটাই হলো দৃঢ়তার প্রতিফলন। সপ্তাহ বছর ধীরে ধীরে রিপিটেড এই কাজগুলো এমন এক মজবুত ভিত্তি গড়ে তোলে যা সহজেই ভেঙে পড়ে না, এমনকি কঠিন সময়ও। ধৈর্য আসে ধীরে ধীরে অসুবিধার মুখোমুখি হয়ে আর ঠিক রেখে চলার মাধ্যমে। প্রতিদিন নিজের আগমনে, ভালো না খারাপ পরিস্থিতিতেও নিজেকেই শেখায় কিভাবে তোমার ইচ্ছাশক্তি অস্থায়ী আবেগের চেয়ে বেশি শক্তিশালী। নিয়মিত চর্চায় ধৈর্য তোমার কষ্টের সম্পর্ককেই বদলে দেয়। যেই পরিস্থিতি আগে তোমার অধিক চাপে আটকা পড়ার ভাবটা এখন ধীরে ধীরে সামলে নেওয়ার মতো মনে হতে শুরু করেছে। আর যেসব কাজ একসময় অনেক বড় মনে হতো, সেগুলো এখন ছোট ছোট ধাপে ভাগ করে ম্যানেজেবল মনে হচ্ছে। পরিবর্তন, এমনকি হঠাৎ এসে অপ্রত্যাশিত হলেও, তোমার মানসিক স্থিতিশীলতাকে এতটা না টলাতে পারে। অনিশ্চিততা আর বিশৃঙ্খলা একটা বড় বিভ্রান্তি, আতঙ্ক বা গলগল করার কারণ আর হয় না। তুমি একটা নীরব আত্মবিশ্বাস নিয়ে চললে যে যা কিছু আসুক না কেন তুমি দৃঢ়ভাবে দাঁড়াতে পারবে। চাপের মধ্যে শান্ত থাকা সেই দীর্ঘদিনের ধারাবাহিক পরিশ্রম থেকে গড়ে ওঠে, যা দিনের পর দিন নিরলস উপস্থিত থাকা, ধৈর্য ধরার এবং হাল ছাড়া না চাওয়ার মাধ্যমে তৈরি। আত্মসমর্পণে ভেঙে পড়া নয়। একজন স্টোইক ধৈর্য গড়ে তোলে জীবন যন্ত্রণাগুলো এড়িয়ে যাওয়ার জন্য নয়, বরং সেগুলোর মধ্যে দিয়ে পরিষ্কার বোধ, স্থিরতা আর আত্মনিয়ন্ত্রণ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। ধৈর্য ইচ্ছাশক্তির এক ধরনের ঢাল, যা তোমাকে অন্যরা চাপ সামলাতে গোজা মোটা হয়ে পড়ার সময়ও মাথা উঁচু করে থাকতে সাহায্য করে। এটা একদিকে যেমন রক্ষা, অন্যদিকে তেমনি এক গভীর শক্তির ভাণ্ডার, যা প্রত্যেকটি পছন্দের মাধ্যমে গড়া হয়, যতক্ষণ না সেটা তোমার চরিত্রের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এবং তোমার জন্য শ্বাস নেওয়ার মতোই স্বাভাবিক হয়ে পড়ে। অধ্যায় 5, প্রতিফলনের শক্তি। স্টোইকরা প্রতিফলনকে গুরুত্ব দিত। কাজের পাশাপাশি নিজের জীবনের দিক বদলানোর একটা জরুরি অভ্যাস হিসেবেই তারা এটা দেখত। নিয়মিত চিন্তা না করলে ভুলগুলো আচরণে ঢুকে যায় আর অভিজ্ঞতা শিক্ষা মিস হয়। সন্ধ্যের সময়টাকে তারা প্রায় এক ধরনের পবিত্র সময় মনে করত, যেখান থেকে দিনের ঘটনা সুষ্ঠু বুদ্ধিমত্তায় পর্যালোচনা করতে পারত। তারা নিজের কাছে এমন কিছু প্রশ্ন করত যা পরিষ্কার ভাব নিয়ে আসত। আজ আমি কি ভালো করেছি? কোথায় আমি পিছিয়ে পড়েছি? আগামীকাল উন্নতির জন্য একটা ছোট পদক্ষেপ আমি কিভাবে নিতে পারি? এই প্রক্রিয়াটা কোনো দুঃখের বা অতিরিক্ত ভাবনার ব্যান ছিল না, ভুল ধরবার জন্য নয়, বরং একরকম সচেতন পদ্ধতি যাতে মন আর জীবনকে আমরা নিজের ইচ্ছে মতো একটা দিশায় নিয়ে যেতে পারি। চিন্তা করলে মনটা এতটাই তীক্ষ্ণ হয় যে বাস্তবতাকে আরও স্পষ্টভাবে বুঝতে পারি। এতে বুঝবার ক্ষমতা বাড়ে যে আসল গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি আর জিম্মি শব্দগুলো কি। এভাবে তোমার ভাবনা, মেজাজ আর আচরণের লুকিয়ে থাকা প্যাটার্নগুলো ধরা পড়ে, যেগুলো সাধারণত নজরে আসে না। এই প্যাটার্নগুলো হতে পারে উপকারী, যা তোমার জীবনকে স্থিরতা আর উন্নতির পথে নিয়ে যায়, বা হতে পারে ক্ষতিকর, যা বারবার তোমাকে একই ফাঁদে ফেলে। চিন্তা না করলে ক্ষতিকর। প্রতিফলন, এটা হলো কিভাবে ব্যক্তিগত মূল্যবোধগুলো আমাদের দৈনন্দিন জীবনে সক্রিয় থাকে আর কেবল নিজের বিশ্বাসের কথা বলেই থেমে থাকে না। প্রতিফলন এসব মূল্যবোধকে জীবন্ত ও কাছে রাখে, যেন চাপ, প্রলোভন বা মনোযোগ ভেদ হওয়ার সময় সেগুলো তোমার সিদ্ধান্তগুলোকে সঠিক পথ দেখায়। এই অভ্যাসটা আলগা বা বড় কিছু হওয়ার দরকার নেই। দিনের শেষে জার্নালে কিছু লাইন লেখালেই পারে, যেগুলো সেই দিনের শিক্ষা, উপলব্ধি আর সতর্কবার্তা ধরে রাখে, যা অন্যথায় রাতের মধ্যে হারিয়ে যেত। সময় যত যাবে এটা তোমার বিকাশের একটি রেকর্ড হয়ে উঠবে, একটা আয়না যেটা দেখাবে তুমি কিভাবে বদলেছ আর কোথায় এখনো বদলাতে চাইছো না। আরেক ধরনের হলো নিস্তব্ধ স্মরণ। চুপচাপ বসে পুরো দিনটা মাথার মধ্যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত রিপ্লে করা। এতে ঝাঁজ এবং সত্যিকারের শক্তির মুহূর্তগুলো প্রকাশ পায়, যখন তুমি তোমার নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ কাজ করেছ, আর তখনকার দুর্বলতা যেখানে তুমি হারিয়েছ বা দ্বিধাগ্রস্ত হয়েছ। যত বেশি নিয়মিত এটা করবে, তোমার নিজেকেই মূল্যায়ন করার ক্ষমতা তত বেশি সঠিক হবে। এই অভ্যাসের কয়েক সপ্তাহ পর একটা তোমার ব্যক্তিগত প্রবণতা নিয়ে একটা বিস্তারিত মানচিত্র দেখো, কিভাবে একটা ছোট্ট সিদ্ধান্ত চাইলেই শৃঙ্খলাবদ্ধ বা দরিদ্র হোক না কেন একটার পর একটা ফলাফল ডেকে আনে। দেখো তোমার সবচেয়ে ভালো দিনের শুরু হয় কেমন একটা শক্তিশালী সকালে, আর কেমন তোমার সবচেয়ে খারাপ মেজাজ আসে যখন রাতের ঘুম খারাপ হয় বা অনাস্থিক কোনো জিনিসে লিপ্ত হও কিংবা দায়িত্ব এড়িয়ে যাও। এই উপলব্ধিটা জীবনকে অদ্ভুত লাগে না, বরং বেশি বুঝতে সাহায্য করে। সময়ের সঙ্গে সঙ্গে চিন্তাভাবনার সাথে সচেতন কাজের যোগসূত্র পরিষ্কার হয়, কারণ তুমি নিজের মধ্যে টের পেতে শিখেছ যখন প্রথমে হতাশার আগাম সিগন্যাল আসে, বাধা বা দ্বিধা।
তুমি তাদের কথা বলার আগেই বাধা দিতে পারো, যেগুলো পরে পস্তাবে, যেখানে সময় নষ্ট হবে বা সুযোগ হাতছাড়া হবে। এটাই ভাবনার এক বড় ক্ষমতা। এটা অনুভূতির আর কাজের মধ্যে একটা ফাঁকা জায়গা তৈরি করে। ওই ফাঁকা জায়গাতেই যুক্তি থাকে। মুহূর্তের গতিবেগে তাড়াহুড়ো না করে তুমি ধীরেই থেমে ভাববি আর ইচ্ছামতো কাজ করতে পারবে। এতে তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী হয়, বিশেষ করে সেই পরিস্থিতিতে যেখানে আগে তুমি আবেগে পতিত হতেও। তুমি ভাগ্যা ভরসার ওপর কম নির্ভর করতে শুরু করবে, আর বেশি নির্ভর করবে নিজের বুদ্ধিতেই, নিজেকে নিয়ন্ত্রণ করার দক্ষতা নিয়ে। সময়ের সাথে সাথে এটা একটা চক্রের মতো হয়ে যায়। তুমি তোমার কাজগুলো খেয়াল করো, তোমার মূল্যবোধের আলোকে সেগুলো ঠিক করো, আর উন্নতি দেখতে পাও। এই উন্নতি আবার তোমাকে আরও ভাবতে উদ্বুদ্ধ করে, ফলে অভ্যাসটা গা ঘেঁষে বসে। যত বেশি অনুশীলন করবে ততই জীবনটা প্রতিক্রিয়াশীল না হয়েই সচেতন মনে হবে। ঘটনাগুলোর কাছে ঠেলে নেওয়া না হয়ে তুমি অনুভব করবে তোমার দিনগুলো তুমি নিজেই গড়ে তুলছ। কারণ ও ফলাফল বুঝে তুমি আগাম ঘটনাগুলো ভেবে বলতে পারো। নিজের আচরণের প্যাটার্নগুলো চিনে নেওয়া। এই দূরদর্শিতা তোমার চ্যালেঞ্জ মোকাবেলার ধরন বদলে দেয়। কাছাকাছি বসে কৌতূহল নিয়ে নয়, বরং আগ্রহ আর প্রস্তুত ভাব নিয়ে এগুলো সামলাও। অনিশ্চিত বা বিশৃঙ্খল পরিস্থিতিতেও তুমি একটা ভিতরে স্থিরতা বহন করো, কারণ বিশ্বাস করো নিজের শেখার ক্ষমতায়, আর প্রতিটি অভিজ্ঞতা থেকে নিজেকে খাপ খাওয়াতে পারবে। এভাবেই ভাবনা হলো একটা ঢাল আর হাতিয়ার। এটা তোমায় একই ভুল বারবার করার হাত থেকে বাঁচায়, আর ভবিষ্যতে আরও বুদ্ধিমান সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত করে তোলে। এই অভ্যাস যতই সামান্য সময় নেই কেনা, তার দীর্ঘমেয়াদী উপকারিতা থাকে। প্রতিদিন একটু অনুশীলনের সঙ্গে ধীরে ধীরে অনেক কিছু গড়ে ওঠে। প্রতিদিন রাতেই 10 মিনিট রিভিউ করা হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু বছরের পর বছর এটা তোমার নিজের প্রতি একটা স্কুল তৈরি করে, আর তোমার জীবনযাপনের ধরনও বদলে দেয়। এটা তোমার বিচার শক্তি মজবুত করে, মূল্যবোধ আরও গাঢ় করে, আর ইচ্ছে আর কাজের মধ্যে সম্পর্কটাকে ঝকঝকে করে তোলে। এছাড়াও এটা একটা নীরব আত্মবিশ্বাস গড়ে তোলে, যেটা তোমাকে বলে তুমি জীবনে ঘুমিয়ে পড়নি, চোখ খুলেই চলেছ, আর নিজের পথ নিজের হাতেই ধরে রেখেছ। স্টোইক দৃষ্টিতে এটা পার্সোনাল ডিসিপ্লিনের সবচেয়ে উঁচু রূপগুলোর একটা। চলমান, সুস্পষ্টভাবে দেখার, সচেতনভাবে বাঁচার, আর প্রতিদিনকে জীবনের শিল্পের একটি পাঠ হিসাবে গ্রহণ করার অঙ্গীকার। অধ্যায় 6, অন্তরের দুর্গ রক্ষা করা। মন হলো স্টোইকদের মূল দুর্গ। জীবনের সবকিছু, প্রতিটি ঘটনা, প্রতিটি যোগাযোগ, প্রতিটি কথা যা বলা হয় সেটি তোমার কাছে পৌঁছানোর আগে মনের মধ্য দিয়ে যায়। স্টোইকরা বুঝতো যে মন শুধু চিন্তার জায়গা নয়, এটা সেই ফিল্টার যার মাধ্যমে বাস্তবতা বোঝা হয়। যদি এই দুর্গ দুর্বল হয়ে পড়ে, তাহলে পুরো মানুষটাই দুর্বল হয়ে যায়। এই কারণেই মনকে রক্ষা করা সর্বোচ্চ আত্মরক্ষার মাধ্যম। এই সতর্কতা না থাকলে বাইরের জগৎ সহজেই তোমার উপর প্রভাব ফেলে, তোমার ভাবনা ম্যানিপুলেট করে, তোমার কাজগুলো বিকৃত করে। একটা অবমাননা, একটা কুকথা, বা এমনকি ছুড়ে দেয়া একটা সাধারণ মন্তব্য তোমাকে রাগ, ঘৃণা বা আফসোসের পথে নিয়ে যেতে পারে। ওই সময়গুলোতে তুমি প্রতিক্রিয়াশীল হয়ে পড়ো, আর তোমার নীতিমালা গাইড হিসাবে জায়গা হারায়। কিন্তু যখন মন দরজাগুলো ভালোভাবে চোখ রাখা হয়, তখন কিছুই প্রবেশ করতে পারে না বিনা যাচাই বাছাইয়ের। তুমি প্রতিটি ছাপকে যুক্তিবুদ্ধির খাম দিয়ে পরিশোধন করো, নিজের ওপর এর প্রভাব পড়তে দেওয়া বন্ধ করা। এটা হলো এমনভাবে নিজের মানসিক অবস্থাকে রক্ষা করার অভ্যাস যেন এটা তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ, কারণ এখান থেকেই সব সিদ্ধান্ত, কাজ আর প্রতিক্রিয়া আসে। এই দুর্গকে সুরক্ষিত রাখতে চাইলে মন দিয়ে নির্বাচন করতে হবে কোনটা দরজা দিয়ে ঢুকতে দেবে। এটা জীবনের থেকে নিজেকে আলাদা করে ফেলার ব্যাপার না, এর মানে হলো তোমার জীবনে কোন ধরনের জিনিসগুলোকে জায়গা দেবে সেটা নিয়েই সাবধান থাকা। মনকে রক্ষা করা মানে ক্ষতিকারক আর ধ্বংসাত্মক প্রভাব থেকে নিজেকে বিরত রাখা, মানে হলো নিজের তেমন ইনপুটগুলো সম্পর্কে সচেতন থাকা। তোমার চিন্তাভাবনাকে গড়ে তোলো। প্রতিটা কথোপকথন যেটাতে তুমি অংশ নাও, প্রতিটা মিডিয়া যা তুমি দেখো বা শোনো, প্রতিটি সম্পর্ক যা তুমি বজায় রাখো, এসবের প্রভাব থাকে। কিছু তোমার মনের শক্তি বাড়ায়, কিছু তোমাকে দুর্বল করে দেয়। নেতিবাচক কথা, অবিরাম নাটক আর অযথা মতামত তোমার মনের মধ্যে যেমন বীজ বোনা মতো নিঃশব্দে গজায়, ধীরে ধীরে তোমার প্রতিক্রিয়া আর বিশ্বাসকে বদলে দেয়। স্টোইক দার্শনিকরা বলতো তোমার মনের অবস্থা প্রায়শই তোমার চারপাশের পরিবেশের ছাপ ফেলে। যদি তুমি নিজেকে গোলমাল, অন্ধকারবাদ বা অবিরাম বিভ্রান্তির মধ্যে আবৃত রাখো, তাহলে এসব গুণ তোমার মধ্যে লুকিয়ে থাকবে। ডিসিপ্লিন হচ্ছে তোমার চারপাশকে এমনভাবে সাজানো যাতে সেটা তোমার মূল স্বভাব আর মানসিকতাকে বারবার দেখায় আর শক্তিশালী করে। এটা একটা অ্যাক্টিভ প্রক্রিয়া, যার মধ্যে অনেক সময় এমন প্রভাবগুলো বাদ দেওয়া লাগে যেগুলো তোমার মানসিক স্পষ্টতা কেটে ফেলে। মানে এমন কথোপকথন থেকে একটু দূরে থাকা যেখানে গসিপ, শত্রুতা বা ভোতা জাজমেন্ট চলে, যদিও সেটা তোমার বন্ধু মহলে সাধারণ। মানে ইচ্ছাকৃতভাবে এমন মিডিয়া সংস্পর্শ কমানো যা ভয়ের, রাগান্বিত বা সারাক্ষণ চাঞ্চল্যকর খবরের ওপর টিকিয়ে থাকে। এমন কিছু মানুষের সঙ্গে খুব ভাবনা ভেবে কিন্তু দৃঢ়ভাবে সীমা ঠিক করা লাগতে পারে, যারা নিয়মিত তোমার মনোযোগ খাটায়, তোমার শান্তি ভাঙে বা অপ্রয়োজনীয় আবেগের উথালপাথাল সৃষ্টি করে। এই সিদ্ধান্তগুলো নেওয়ার মাধ্যমে তুমি এমন একটা পরিবেশ তৈরি করো যা তোমার উন্নতিকে সাহায্য করে, ক্ষতি করে না। প্রতিদিন যেসব মানসিক যুদ্ধে লড়তে হয় তা কমিয়ে আনে, অব্যর্থ ঘর্ষণ থেকে মুক্তি দেয়। তুমি পরিষ্কার ভাব ভালো অবস্থান হিসাবে নাও, যা পেতে লড়াই করতে হয় না। তুমি শান্তিকে এমন একটা স্বাভাবিক অবস্থা বানাও যা স্থায়ী থাকে। একটু বিরতি মিলল,
কম গোছল বাক্সল আর মনোযোগ ছিনিয়ে নেওয়া হলে তুমি তোমার শক্তি দিতে পারো সেই কাজ, সম্পর্ক আর চিন্তায় যেগুলো তোমার গভীর উদ্দেশ্যের সাথে মিল। ধীরে ধীরে এই নিয়ম শৃঙ্খলা হঠাৎ করেই তোমার জীবনের একটা স্বাভাবিক অংশে পরিণত হয়ে যায়। তুমি যে অভ্যাস গড়ে তুলবে সেটা নিজের থেকে কাজ করতে শুরু করবে। তাই তোমার মস্তিষ্কের ভারসাম্য ভাঙে এমন জিনিস থেকে তুমি স্বাভাবিকভাবেই দূরে থাকো, আর যা মাইন্ডকে শক্তিশালী করে তার দিকে আকৃষ্ট হও। হঠাৎ ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রতি তুমি কম পাশ্চাত্য হয়ে উঠতে পারো, কম উলঝে পারো। পৃথিবীর আওয়াজ থেকে দূরে থাকো, যেন তোমাকে বিনা কারণের তর্ক বা আবেগী উত্থান পতনে টেনে নিতে না পারে। তোমার মানসিক অবস্থা হবে বেশি স্থির, তোমার একাগ্রতা হবে আরও নির্ভুল, আর তোমার নীতি হবে গোড়া ও মজবুত। এটাই সেই চুপচাপ স্থায়ী শক্তি যা স্টোইকরা চর্চা করত। এমন একটা মন যেটা এত ভালোভাবে রক্ষণাবেক্ষণ যে কোনো অস্থায়ী ঝড়ও তার বাঁধ ভাঙতে পারে না। এটা জীবনের বাস্তবতা থেকে আলাদা থাকা নয়, বরং নিজের শর্তে তা মোকাবেলা করার জন্য সচেতন প্রস্তুতি। এটাই সেই টেকসই শক্তি যা আসে সবচেয়ে শক্তিশালীদের পরিচয় থেকে। তুমি জীবনে যা সবচেয়ে নির্ভরযোগ্য নিরাপত্তার দালান বানাবে সেটা তোমার নিজের মধ্যেই গড়ে তোলা। অধ্যায় 7, মনোযোগ বনাম বিভ্রান্তি। আজকের সময় বিভ্রান্তি একটা অবিরাম ঝড়ের মতো। এই দিনে নোটিফিকেশন, মেসেজ, অ্যালার্ট, বিজ্ঞাপন আর ডিজিটাল বিনোদনের অজস্র ছোঁয়া তোমাকে ঘিরে রাখে। ফোনের প্রতিটা কম্পন, প্রতিটা ঝলমলে আইকন, প্রতিটা শিরোনাম যেন কিছু জরুরি খবরের ওয়াদা করে, কিন্তু এদের বেশিরভাগের কোনো টিকিয়ে রাখার মতো মানে থাকে না। স্টোইকরা কখনো স্মার্টফোনের টান বা এই অবিরত গুঞ্জনের মুখে পড়েনি। অনলাইনের জগতে তারা খুব ভালো বুঝত মন যখন ভাসমান থাকে তখন কতটা বিপদ আসে। কারো যদি নিজের মন ঠিকঠাক দিকে ঘোরানোর ক্ষমতা না থাকে তাহলে সে যত জোরে ডাকে তার একদম মালিকানা হয়ে যায়। ওই প্রশ্নের নিয়ন্ত্রণ না থাকলে একটা কাজ থেকে আরেকটায় ঠিক চাই মতো না গিয়েই চলে যায়, মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে আর চেষ্টা ফিকে হয়ে যায়। স্টোইক পথটা মনোবৃত্তি নিয়ন্ত্রণ করার কথা বলে। বিকর্ষণের ওপর নিয়ন্ত্রণ মানে শুধু বাধা দেওয়া না, বরং সচেতনভাবে ঠিক করা যে মন কোন দিকে যাবে। এটা একটা সক্রিয় প্রক্রিয়া, নির্বিকার কিছু না। একটা একটানা ছড়ানো মুহূর্ত মানে হলো মনের শক্তি গড়ে তোলার সুযোগ হাতছাড়া করা, দক্ষতা বাড়ানোর সুযোগ হারানো বা বোঝাপড়া আরও গভীর করার সুযোগ টপকে যাওয়া। যতবার তুমি মনোযোগ ভাঙতে দাও ততবার তুমি তোমার জীবনের সত্যিই গুরুত্বপূর্ণ কাজ থেকে পিছিয়ে পড়ো। সময়ের সাথে সাথে এই মনোযোগের ক্ষয় তোমার গভীর চিন্তা করার ক্ষমতা আর মানসম্পন্ন সাফল্যের ধারাকে দুর্বল বানিয়ে দেয়। শৃঙ্খলার প্রথম ধাপ হলো স্পষ্টতা। তোমার জীবনে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা ঠিক করতে হবে এবং সেগুলোকে সব কিছুর ওপরে রাখতে হবে। এই স্পষ্টতা না থাকলে তোমার মনোযোগ অন্যরা নিয়ন্ত্রণ করবে। যা কাছে, যেগুলো বেশি শব্দ করে বা যেগুলো আমাদের সবচেয়ে পরিচিত সেগুলোর ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নাও। একবার যখন তুমি তোমার অগ্রাধিকার ঠিক করে ফেলবে তখন সেগুলোকে পুরো যন্ত্রণা দিয়ে রক্ষা করো। এর মানে হলো একসঙ্গে অনেক কিছু করে মনোযোগ নষ্ট করা থেকে বিরত থাকা। এর মানে হলো কম মূল্যবান কাজ থেকে দূরে সরে থাকা, এমনকি সেটা তখন যতই আকর্ষণীয় হোক না কেন। এরপর নিজেকে শেখাও এক সময়ে একটা কাজ, একটা কথা বা একটা চিন্তায় পুরোপুরি মনোযোগ দেওয়া। মন শক্তিশালী হয় গভীর কাজ আর ধারাবাহিক মনোযোগের মাধ্যমে। একটু অনেকটা পেশির মতো, যা সতর্ক পরিকল্পনায় বারবার ব্যবহার করলে শক্তিশালী হয়। ব্যবহার করো। প্রতিবার যখনই তোমার মধ্যে থেকে অপ্রয়োজনীয়ভাবে কাজ বদলে তাড়া আটকাও, তখন তুমি তোমার মনকে সত্যিকার গুরুত্বপূর্ণ জিনিসের সাথে গেঁথে রাখার ক্ষমতাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাও। তুমি শিখবে একঘেয়েমির অসুখজনক অনুভূতি সহ্য করতে। প্রথম যে বাধা এসে তোমাকে সহজ বিকর্ষণের দিকে ঠেলে দিতে চায় সেটা কাটিয়ে উঠতে। এই নিয়মিত পছন্দ, একটানা থাকার সিদ্ধান্ত মন শক্তি বাড়ায় এবং স্পষ্টতা তীক্ষ্ণ করে। সময়ের সাথে সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক বিভিন্ন দাবি দেওয়ার জমজমাট শব্দ তোমার ওপরে আর প্রভাব ফেলতে পারে না। এই অভ্যাস তোমার মনকে শৃঙ্খলাবদ্ধ করে এবং তোমার কর্মকাণ্ডে উদ্দেশ্য ফেরত আনবে। প্রত্যেক মুহূর্তের মোকাবিলা করতে পারো সাবধানে, তাড়াহুড়ো না করে। প্রতিদিনকে শুরু করো একটা নির্দিষ্ট ছন্দে, বাইরের চাপের কাছে খেলনা হয়ে না গিয়ে। দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখার ক্ষমতাই সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। একটা শান্ত ও স্থির মন তাড়াহুড়োবাজ আর এলোমেলো মনের চেয়ে অল্প সময়ে বেশি কাজ করতে পারে। যখন মন ঠিক থাকে তখন প্রতিটা কাজই হয় সুনির্দিষ্ট আর প্রতিটা সিদ্ধান্তেরও থাকে গুরুত্ব। কাজ করো সাবধানে, তাড়াহুড়ো না করে। প্রত্যেকটা চেষ্টা যেন তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায় সে কথা নিশ্চিত করো। এমন একটা অবস্থায় তোমার নতুন স্কিলগুলো আরও গভীরভাবে শিখতে পারো, কারণ তোমার এনার্জি ভাগ হওয়া লাগে না। তুমি পুরোপুরি একটা বিষয়, কারিগরি বা বিষয়ে ডুবে যেতে পারো, এর সব ডিটেলস কাটিয়ে ধরে যতক্ষণ সেটা তোমার স্বভাব হয়ে যায়। জটিল সমস্যাগুলা সমাধান করতে পারো, অকারণ ভাবনা চিন্তার ধাপে থেমে না থেকে, কারণ তোমার মন অপ্রয়োজনীয় গোলমালের বাইরে থাকে।
অনিশ্চয়তার সময়ও তোমার ঠান্ডা ভাব তোমাকে চিন্তা ভাবনার সঙ্গে সাড়া দিতে সাহায্য করে। অ্যাকশন নাও, কোনো আবেগে আটকে না থেকে। এই শান্ত ও ঠিকঠাক ভাব অনেকের মন খারাপ করে, যারা দ্রুত কাজ, জোর বা শারীরিক গতি দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রাখে, কারণ তোমার শক্তি শান্ত ও স্থায়ী। স্টোইকরা এটাকেই আসল স্বাধীনতা বলে, নিজের মনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ। এটা ঠিক কি দেখতে পারো সেটা নিজের ইচ্ছায় বেছে নেওয়ার ক্ষমতা, যে কোনো দ্রোহী বিকর্ষণের মাঝে থেকেও। এই স্বাধীনতা কেউ তোমাকে দেয় না, এটা ধৈর্যের বারবার চর্চায় তৈরি হয়। তুচ্ছ বিভ্রান্তির লোভ থেকে বিরত থেকে এবং তোমার মন শুধু সেই জিনিসে রাখো যেটা তোমার মনের সঙ্গে খাপ খায়। এভাবেই এটা গড়ে ওঠে। মান বলে কি দাম রাখো সেটা প্রতিবার আরও মজবুত হয় যখন তুমি কোনো কাজ শেষ না করা পর্যন্ত লেগে থাকো, যখনই তুমি এমন জিনিস থেকে দূরে সরে যাও যা তোমার উন্নয়নকে আটকে দেয়, এবং যখনই তুমি পুরোপুরি এই মুহূর্তে থাকা মানার অঙ্গীকার করো। এই স্বাধীনতা যেদিন নিজের বলে নেবে, তখন কেবল ভাবনা নিয়ন্ত্রণ করাই হবে না, বরং পুরো জীবনের পথ নিজের হাতে নেওয়া শুরু করবে। তুমি সচেতনভাবে নিজের জীবনের দিক নির্দেশনার মালিকানা পাবে, যাতে সেটা তোমার গুরুত্বের ভিত্তিতেই গড়ে ওঠে, অন্যের চাহিদা আর প্রত্যাশার চাপে ছিন্ন ভিন্ন না হয়। যখন এই কর্তৃত্ব শক্তিশালী হয়, তখন তোমার দিনগুলো একরকম সুচিন্তিত ছন্দ পায়। তোমার অগ্রাধিকারগুলো হলো তোমার কম্পাস, যেটা বাইরের গোলমালে আর জরুরি মনে হওয়া কাজগুলোর ভিড়ে তোমাকে ঠিক পথে রাখে, বিভ্রান্তি আর অযাচিত উত্তেজনার আকর্ষণ থেকে বিরত রাখে। এই স্পষ্টতা তোমাকে তোমার সময় আর শক্তি এমন কাজগুলোর জন্য ব্যয় করতে দেয় যেগুলো সত্যিই গুরুত্বপূর্ণ, তুচ্ছ দায়িত্বের জন্য সময় নষ্ট না করে। প্রত্যেক সিদ্ধান্তে তুমি তোমার গভীর মূল্যবোধ আর দৈনন্দিন কাজের মধ্যে সংযোগ আরও মজবুত করো। এই সংযোগ ধীরে ধীরে শক্তিশালী হয়, একটা জীবন গড়ে তোলে। এটা হলো ইচ্ছিত, অটল আর তোমার নিজের বেছে নেওয়া নীতির ওপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা। সময়ের সাথে সাথে ফোকাস একটা সচেতন শৃঙ্খলা থেকে স্বাভাবিক এক প্রতিক্রিয়ায় পরিণত হয়ে যায়। এটা একটা ঢাল হয়ে ওঠে যা তোমার শক্তিকে অপচয় হতে বাধা দেয়, বিভ্রান্তির বিরুদ্ধে তোমার স্পষ্টতা রক্ষা করে আর তোমার সততা ক্ষয় হওয়া থেকে রক্ষা করে। এটা এমন একটা ঢাল যা স্থির নয়, বরং জীবন্ত, লাগাতার তোমার পছন্দ, অভ্যাস আর দক্ষতা অর্জনের প্রতিশ্রুতির মাধ্যমে নবায়িত হয়। এটা এমন একটা শক্তি যা স্থায়ী, কারণ এটা ভাগ্য, পরিস্থিতি বা অন্য কোনো জিনিসের উপর নির্ভর করে না, অন্যদের অনুমোদনের উপর নির্ভর করে না। এটা নিজেকে নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে, যা মানুষের মধ্যে অন্যতম বিরল এবং অবিচল শক্তি। অধ্যায় ৮, ধৈর্যের শক্তি। ধৈর্য মানে হলো কষ্টের সময় নিজের মূলনীতির ওপর টিকে থাকার সক্রিয় প্রতিশ্রুতি। যখন পথ ভারী হয় আর অগ্রগতি ভিড়, তখনও সততার সঙ্গে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া। স্টোইকরা ধৈর্যকে মনে করত ফিলোসফি আরও এগিয়ে গিয়ে কেবল তত্ত্ব নয়, বাস্তবতায় রূপান্তরিত হয়েছে এমন একটি নিদর্শন। কথা আর বিশ্বাস শুধু পরীক্ষিত না হলে তেমন কোনো মূল্য রাখে না। কষ্টের ঘর্ষণে তোমার মূল্যবোধ প্রমাণিত হয় বা পরিত্যাগ করা হয়। ধৈর্যই সেই প্রমাণের মাপকাঠি। এটা মানসিকতা হারানোর বিরুদ্ধে লড়াই করার নাম, যখন ক্লান্তি, ব্যথা বা অনিশ্চয়তা তোমাকে হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার দিকে ঠেলে দেয়। এই শক্তি জোরালো বা নাটকীয় নয়, এটা সেই শান্ত অভ্যাস যারা অনেকেই পেছনে ফিরে যাওয়ার সময় নিজের পথ ধরে থাকে। ধৈর্যের চর্চা মানে সংকটের সঙ্গে সচেতনভাবে জড়িত থাকা। এটা কোনো অলস অবস্থা নয়, বরং জীবনের অবশ্যম্ভাবী সংগ্রামের দিকে সক্রিয় মনোভাব নেওয়া। তুমি বুঝতে পারো বাধাগুলো বিভিন্নভাবে দেখা দিবে: শারীরিক ক্লান্তি, মানসিক চাপ, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আর অন্যদের প্রতিবাদ। প্রতিটা কিছুই তোমার মূল্যবোধ আর কর্মের মধ্যে সামঞ্জস্য পরীক্ষা করে। এগুলোর মুখোমুখি হয়ে তুমি যা তোমাকে দুর্বল করতে পারত সেটা তোমার উন্নয়নের সোপান বানিয়ে ফেলো। এটা শুরু হয় একটা সত্যিকার স্বীকারোক্তি দিয়ে যে অস্বস্তি জীবনের একটা অংশ। স্টোইক কেউ কষ্টকে অস্বীকার করে বেঁচে থাকে না, বরং আতঙ্ক ছড়িয়ে না দিয়ে তার মোকাবিলা করেন। এইভাবেই ধৈর্য শুধু বিপদের বিরুদ্ধে প্রতিক্রিয়া নয়, বরং একটা ধরন হয়ে ওঠে জীবনের পথে ধীরে ধীরে এবং মনোভাব নিয়ে এগোনোর বিষয়। সহ্য শক্তি গড়ে তুলতে হলে কঠিন সময় আসার আগেই কঠিন পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া দিবে সেটা অনুশীলন করতে হয়। মানে ছোট ছোট সমস্যায় নিজের ট্র্যাক ধরে রাখা অভ্যাস করে নিতে হবে, যাতে বড় বড় সমস্যায় পড়লে থেমে না গিয়ে শান্ত থাকাটা সহজ হয়। যখন কাজটা বোরিং লাগতে শুরু করে, ছেড়ে দেওয়ার ইচ্ছাকে প্রতিরোধ করবে, তখনই তুমি এই গুণটাকে মজবুত করবে। যখন কেউ তোড়জোড় করবে, তখন ঠান্ডা মাথায় কথা বলা সিদ্ধান্ত নিবে, তাতেও এই গুণের জোর বাড়বে। ছোট ছোট ব্যাপারে ধৈর্য ধরে বারবার চর্চা করলে বড় ভালোর জন্য শক্তির একটা ভাণ্ডার তৈরি হয়। এরকম প্রস্তুতি ছাড়া বড় কঠিন পরিস্থিতির বোঝা সামলানো খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু যদি নিয়মিত প্র্যাকটিস করে থাকো, তাহলে সেই সব কঠিন সময়গুলো এক একটা নিয়ম মেনে চলার ধারাবাহিক অংশ হিসেবে নিতে পারো। ধৈর্য ধরাই সবচেয়ে বড় অংশ। সেটা মানে হলো ফলাফল অনেক দূরে থাকলেও তোমার সংকল্প অটুট রাখা। কিছু সমস্যার সমাধান দ্রুত পাওয়া যায়, কিন্তু অনেক ক্ষেত্রেই সময় লাগে অনেক দিন, যেখানে অগ্রগতি ধীরে বা বোঝা যায় না।
তখন তোমার দৃষ্টিভঙ্গি সবচেয়ে জরুরি হয়ে ওঠে, অত্যন্ত জরুরি। বুঝতে পারো জীবন চক্রাকার গতিতে চলে, আর কঠিন সময়ও শেষ হয়ে যায়। তখন হতাশার বারণটা একটু কমে যায়। এই দৃষ্টিভঙ্গি তোমাকে সামঞ্জস্য রেখে ধীরে ধীরে এগিয়ে যেতে সাহায্য করে, ভারে ভেঙে পড়ার পরিবর্তে। ধৈর্য তোমাকে বেপরোয়া সিদ্ধান্ত নিতে বাধা দেয়, যেগুলো অস্থিরতা থেকে দ্রুত পালানোর চেষ্টা করে নেওয়া হয়। বরং তুমি শেখো কষ্টগুলো এমনভাবে বহন করতে যা তোমার শক্তি দীর্ঘ পথের জন্য রক্ষা করে। সহ্য শক্তি হলো একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়ের একটা। চরিত্র আসলে তখনই বোঝা যায় যখন চাপ কিংবা সমস্যার মাঝে তোমার নীতিমালা ঠিকই থাকে। আরাম কিংবা সুবিধে তো তোমাকে কখনো সেই রকম চ্যালেঞ্জ দেয় না যে তোমার ভিতরের শক্তি বা ধারা খোলসা হয়। আরাম তোমার কাছে ত্যাগ করতে বলে না, ধারাবাহিক শ্রম করতে বলে না, এমনকি চলতে থাকার জন্য ধৈর্য ধরতেও বলে না। কিন্তু যখন তুমি দীর্ঘ কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছ, তবু তোমার মূল্যবোধের প্রতি দৃঢ় থেকেছ, তখন তোমার কাছে স্পষ্ট প্রমাণ থাকে যে তোমাকে অন্যরাও এবং তুমি নিজেও বিশ্বাস করতে পারবে। এই আত্মবিশ্বাসটাই তোমার এক ধরনের নৌকা হয়ে দাঁড়ায়, আর এখন তোমার নিজের ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ থাকে না। অজানাকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ তুমি ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছ যে সেটা সামলাতে পারো। এর ফলে হঠাৎ কোনো সমস্যা এসে পড়লেও এতটা কাঁপো না, কারণ আর তা তোমার স্থিতিশীলতার জন্য কোনো হুমকি মনে হয় না। আগে তো ঝড় মোকাবিলা করে বেরিয়েছ, এখন বুঝতে পারছো তোমার সত্যিকারের শক্তি চরম ভালো পরিস্থিতি বা কাজের একরকম পথের ওপর নির্ভর করে না, বরং যখন কিছুই নিশ্চিত নয় তখনও নিজের রুট ধরে রাখাটা তোমার আসল শক্তি। নিজের এই নিশ্চয়তা তোমার চ্যালেঞ্জ আর ঝুঁকি নেওয়ার ধরনে বদল এনেছে। এখন আর কঠিন পরিস্থিতিতে ঢুকে পড়ো না। ভয় থেকে অন্তরায় আসলেও দেরি নয়, তুমি চলতে শুরু করো এই ভেবে যে তুমি ওজন নিতে পারবে আর তারপরেও চলতে পারবে। তুমি সিদ্ধান্ত নাও শান্ত দৃষ্টিতে, হুড়হুড়ি নয়। এতে একটা স্থিরতা তৈরি হয় যা অন্যরা অনুভব করে। যখন পরিস্থিতি অনিশ্চিত হয় তখন যারা শান্ত থেকেও পারে, মানুষ স্বভাবতই তাদের ওপর বিশ্বাস রাখে। সেই বিশ্বাস আরেক ধরনের শক্তি হয়ে ওঠে, যা তোমার প্রভাব বাড়ায় আর কর্তৃত্ব দেখানোর শক্তি যোগায়। তুমি এইটাও বুঝো যে তোমার মূল্য তো মনোরমতা বা সহজতায় নয়, বরং যখন অনেকেই হোঁচট খায় তখন তুমি যে ধৈর্য ধরো তাই তোমাকে আলাদা বানায়। সময়ের সঙ্গে সঙ্গে সহিষ্ণুতা তোমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেয় চ্যালেঞ্জ আর কষ্ট নিয়ে। তুমি বাধাগুলোকে আর তোমার পথে বাধা মনে করো না, বরং সেগুলোই তোমার পথের অংশ হিসেবে দেখতে শুরু করো। কষ্ট হয়ে ওঠে উন্নতির অ্যাক্টিভ অংশ আর ব্যতিক্রম নয়। বুঝতে শুরু করো, বড় হোক বা ছোট, প্রতিটা পরীক্ষা তোমার চরিত্র গড়ার একটা সুযোগ। সেসব মুহূর্তে ধৈর্য, অটলতা আর মানসিক শক্তি প্রয়োজন। স্থিতিশীলতা আর উদ্দেশ্য নিয়ে এগুলো মোকাবিলা করলে তুমি বারবার এই গুণগুলো আরও পরিশীলিত করো। সহিষ্ণুতা হলো স্বনিয়ন্ত্রণের সর্বোচ্চ পর্যায়। এখানেই তুমি শেখো কিভাবে পরিস্থিতি তোমাকে বিক্রিয়ায় ঠেলে দেওয়ার সময় নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হয়, অসংখ্যবার অনুশীলনের মাধ্যমে। তোমার চিন্তা পরিষ্কার হয়, কারণ তুমি চাপের মধ্যে যুক্তি বিবেচনা করতে নিজেকে প্রস্তুত করেছ। তোমার সহিষ্ণুতা গভীর হয়, কারণ কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে তুমি অসুবিধা সহ্য করার ক্ষমতা গড়ে তুলেছ, যা তোমার কম ভঙ্গুর আর সহজে ছিটকে পড়ে না এমন। যত বাকের এই মনোভাব নিয়ে সমস্যা সামলাও, তত বেশি স্বাভাবিক হয় সামলানো, সামনে যাই আসুক না কেন। আগে যেই চ্যালেঞ্জগুলো তোমার আত্মবিশ্বাস নড়িয়ে দিত, এখন তার প্রভাব কমতে থাকে। যেখানে আগে তুমি হেঁচকি খেতে, এখন তুমি শান্ত মাথায় এগিয়ে চলে যেই মেনে নিয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছ সেই একই সচেতন গতিতে, যেভাবে অন্য কোনো কাজ করো। এই স্থিরতা অজ্ঞতা থেকে আসে না, বরং অভিজ্ঞতা থেকে আসে। তুমি নিজের কাছে ইতিমধ্যেই প্রমাণ করে ফেলেছ যে পারো। তুমি স্থির থাকো। এই কারণে যখন পরিস্থিতি অনির্মিত হয়ে ওঠে বা প্রত্যাশার চেয়ে অনেক দীর্ঘায়িত হয়, তুমি তখনও নিজেকে আটকে রাখতে পারো। তুমি সমস্যাগুলোকে এমন একটা পথ হিসেবে দেখতে শুরু করো যেটা পার হয়ে যেতে হবে, কোনো হুমকি হিসেবে নয় যেটা তোমাকে ভেঙে ফেলবে। এভাবেই তুমি শুধু কষ্টে টিকে থাকো না, ধীরে ধীরে পদক্ষেপ নিয়ে, ধৈর্য ধরে, বুঝে বুঝে এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাও। যে পরীক্ষাগুলো তুমি সামলাও, সেগুলো এমন একটা ভেজা পাথর যা দুর্বলতাকে ছেঁকে বের করে আর তোমার শৃঙ্খলার ধারকেও তীক্ষ্ণ করে তোলে। ওরা তোমাকে তোমার ভার বহন করতে শেখায়। দূর এগিয়ে যেতে গতি ঠিক রেখে শক্তি সাশ্রয় করে সাবলীলভাবে এগিয়ে যাও। অনুশীলিত ধৈর্য শুধু মনের অবস্থা বদলায় না, সেটা মানুষে মানুষে এক ধরনের ভাব নেয়। লোকেরা বুঝতে পারে কখন তুমি চাপ বা দেরিতে হতাশ হচ্ছ না। তোমার ঠান্ডা মাথা বিশ্বস্ততার একটা বার্তা দেয়। এটা বোঝায় যে সমস্যা এলেও তুমি স্থির থাকবি। এই বিশ্বাস একটা অদেখা শক্তি হয়ে ওঠে। মানুষ অনিশ্চিত সময়গুলোতে তোমার ওপর নির্ভর করে, আর তুমি জোর না দেখিয়েও প্রভাব ফেলতে পারো।
নেতৃত্ব এটাই। প্রায় এভাবেই আসে, ক্ষমতার পিছনে ছুটে নয়, বরং অন্যরা যখন হারিয়ে ফেলে তখন শান্ত থাকা দেখিয়ে। ধারাবাহিকভাবে ধৈর্য ধরলে সেটা দৃঢ়তা হিসেবে সামনে আসে। জীবনের ঝড় সব সময় আসবেই, প্রায় অপ্রত্যাশিতভাবে। এগুলো তোমার ধৈর্য পরীক্ষা করবে, শক্তি খরচ করবে, আর তখনই চলতে হবে যখন আরাম অনেক দূরে। কিন্তু যখন ধৈর্য তোমার চিন্তা আর অভ্যাসের একটা অঙ্গ হয়ে যায়, তখন এসব ঝড় তোমাকে বদলে দিতে পারে না। এগুলো হয়তো তোমার গতি কমাতে পারে, কিন্তু নিজের পথে বাঁকা দিও না। এগুলোকে এমনই ভেবে নাও যেন একটা মাত্র অস্থায়ী অবস্থা, যেমন হাওয়া বা বৃষ্টি, যা তোমাকে পার হতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে এই দৃষ্টিভঙ্গি তোমার ভয় আর পেরেশানির অনুভূতি কমিয়ে দেয়। প্রতিটা চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করার বদলে তুমি তার সঙ্গে মিলেমিশে কাজ করো, এই বিশ্বাস নিয়ে যে তুমি টিকে থাকতে পারবে। স্টোইক ফিলোসফিরা এই শক্তিটাকে খুব মূল্যবান মনে করত, কারণ এটা স্থায়ী আর বিশ্বাসযোগ্য। এটা এমন নীরব শক্তি যা ধীরে ধীরে নিয়মিত জীবনযাপনের মাধ্যমে গড়ে ওঠে। এটা কোনো স্বীকৃতি, প্রশংসা বা বাইরের পুরস্কারের ওপর নির্ভর করে না। এটা প্রতিনিয়ত শক্তিশালী হয়। যখন ঘুরে দাঁড়ানো অনেক সহজ হবে, ঠিক তখনই তুমি তোমার পথে অটল থাকার সিদ্ধান্ত নাও। এটা এক ধরনের জীবনধারা হয়ে যায়, যা হালকা ইচ্ছাশক্তির ঢেউ নয়, বরং অভ্যাস আর চয়ের ওপর টিকে থাকে। এই ধরনের শক্তি তোমাকে হঠাৎ কোনো বিপর্যয় কিংবা দীর্ঘ সময়ের অনিশ্চয়তার মধ্যেও সাহায্য করবে। তোমার কাছে যতই ভারী বোঝা থাকুক বা যত দূর হাঁটতে হয়, তুমি সম্পূর্ণ অবস্থায় থেকো এবং তোমার নীতিমালা শেষ পর্যন্ত ধরে রাখতে পারো। অধ্যায় 9, দায়িত্বের মাধ্যমে স্বাধীনতা। স্টোইকরা দায়িত্বকেই চেয়েছিলেন প্রকৃত স্বাধীনতার ভিত্তি হিসেবে। যখন তুমি তোমার কাজ, কথা আর চিন্তা সম্পূর্ণ নিজ হাতে নাও, তখন তুমি সেই শর্তগুলো দূরে সরিয়ে দাও যেগুলো তোমাকে অন্যের ওপর নির্ভরশীল করে রাখে। আর কেউ তোমার পরিস্থিতি ঠিক করবে বা তোমার আচরণের মান ঠিক করবে এর জন্য অপেক্ষা করতে হয় না। তুমি কোনো অনুমতির অপেক্ষা ছাড়াই কাজ করা শুরু করো। এবার অভিযোগ করা বা মানুষ আর ঘটনার দোষ দেওয়ার বদলে তোমার এনার্জি লাগাও নিজের প্রগ্রেসে। এমন একটি জীবনযাপন তোমার হাতে পরিবর্তনের ক্ষমতা মজবুতভাবে তুলে দেয়। এতে তোমার সিদ্ধান্ত হয় উদ্দেশ্যপূর্ণ আর তোমার জীবন হয়ে ওঠে তোমার ইচ্ছামতো, নিজের পথে নিজের মর্জি নিয়ে ফল পাওয়া, অন্য কারোর চাপ নয়। দায়িত্ব মানে নিজের হাতেই দায়িত্ব রাখা, নিজের মনোভাব, প্রতিক্রিয়া আর পরবর্তী পদক্ষেপের নিয়ন্ত্রণ অন্যের হাতে না দিয়ে নিজের কাছে রাখা। এটা মানে নিজেকে বলা, এটা আমার দায়িত্ব, আমি ভাবছি কিভাবে সামাল দিব, কাউকে দোষারোপ করতে হবে না। এটা কোনো নীরব অবস্থা নয়, বরং জীবনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা। ভুল ঠিক করার যে ইচ্ছা থাকে, সেটা যেমন আছে তেমনি পরিস্থিতি বদলালে নিজেকে মানিয়ে নেওয়ার সামর্থ্যও দরকার। দ্য স্টোইকরা এমনটাই শিখিয়েছে। বুঝে নিয়েছি যে নিয়ন্ত্রণ মানে বাইরের জগৎকে আয়ত্ত করা নয়, বরং সেটা কিভাবে তুমি ওটা সামলাবে সেটা আয়ত্ত করা। প্রতিটি পরিস্থিতিতে নিজের দায়িত্ব নিজের কাঁধে নিয়েই তুমি অন্যদের কাজ বা মতামত অনুযায়ী না হেলতে পারো। এই কথা জীবনের প্রতিটি দিকেই প্রযোজ্য। সম্পর্কগুলোতে দায়িত্ব মানে তুমি ঠিক করো যতটা সম্মান, ধৈর্য আর যত্ন দিতে চাইছো। তুমি নিজের একটা মানদণ্ড ঠিক করেছো, যা অন্যরা মেলায় কিনা তার ওপর নির্ভর করে না। কাজের ক্ষেত্রে এটা মানে তুমি নিজের গতি আর পরিশ্রম নিজেই নির্ধারণ করছো, আর তুমি তোমার কাজের মান নির্ধারণ করো তোমার নিজের মূল্যবোধ অনুযায়ী, সবার নিজের মান অনুযায়ী নয়। ব্যক্তিগত শৃঙ্খলায় এর মানে হলো তোমার অভ্যাস আর রুটিন গড়ে ওঠে তোমার নিজের অঙ্গীকার থেকে, অন্যের চাপ বা সুবিধের প্রভাব থেকে না। প্রতিবার তুমি দায়িত্ব নাও, তুমি তোমার মান আর কাজের মধ্যে সংযোগ আরো শক্ত করো। যখন তুমি নিজেকে তোমার পথ নির্দেশনার উৎস হিসেবে চিনতে শুরু করো, তখন তুমি এক অসাধারণ সুবিধে পেয়ে যাও। তুমি বাইরের অনুমোদনের অপেক্ষা না করেই নিজের রাস্তা বদলে ফেলতে পারো। তুমি পিছিয়ে পড়লেও আবার উঠে দাঁড়াতে পারো, কারণ তোমার জীবনের ওপর তোমার নিয়ন্ত্রণ কখনো হারায়নি। দায়িত্ব তোমার মন থেকে এই ভ্রান্তি মুছে দেয় যে তোমার সফলতা নির্ভর করে মানসিক বা বাহ্যিক পরিস্থিতির ওপর। দায়িত্ব বুঝিয়ে দেয় যে তোমার শক্তি নির্ভর করে তোমার প্রতিক্রিয়ার ওপর, দেওয়া জিনিসের ওপর নয়। স্টোইকরা বুঝেছিল যে আসল স্বাধীনতা পাওয়া যায় উদ্দেশ্যপূর্ণ কাজ করার ধারাবাহিক সিদ্ধান্তে। স্বাধীনতা বৃদ্ধি পায় যখন তুমি দায়িত্বকে কোনো দ্বিধা ছাড়াই গ্রহণ করো এবং যা তোমার নিয়ন্ত্রণে আছে তাতে সম্পূর্ণ মনোনিবেশ করো। এভাবেই দায়িত্ব হয়ে ওঠে এমন একটা পথ যা জীবনকে করে তোলে নিজ দায়িত্বে নিয়ন্ত্রিত, আছড়ে পড়ে না। অধ্যায় 10, দৃষ্টান্ত স্থাপন।
স্টোইকরা তাদের মূল্যবোধ বোঝাতে বক্তৃতা বা তর্কে ভরসা করে না। তারা জানে সবচেয়ে মজবুত প্রমাণ হলো তাদের জীবনযাপন। তাদের কাজই হলো একটা অবিরত বার্তা, যা মনোযোগ দিয়ে যারা দেখে তারা সহজেই বুঝতে পারে। এই প্রভাবের গুরুত্ব আছে, কারণ এটা প্রলোভনে নয়, বাস্তব প্রমাণে নির্ভর করে। যখন মানুষ তোমাকে ঝামেলার মধ্যে শান্ত ও স্থির দাঁড়িয়ে থাকে, তখন তারা জানে তোমার মধ্যে নিয়ন্ত্রণ আর আত্মশাসন রয়েছে। যখন তারা দেখতে পায় যে তুমি শুরু করেছো কিছু, তুমি তাকে শেষ পর্যন্ত নিয়ে যাও। বাধা আসলেও কমিটমেন্ট রাখাটা, তারা বোঝে তোমার কথা শুধুমাত্র সুবিধার জন্য নয়, এটা একটা গভীর জিনিসের সাথে জড়ানো। উদাহরণ হয়ে থাকা মাঝে মাঝে হয় না, এটা এমন একটা কমিটমেন্ট যা প্রতিদিন রিফ্রেশ করতে হয়। এর মানে হলো কেউ দেখছে না এমন সময়েও নিজের মানদণ্ডে থাকা। এর মানে দায়িত্বগুলো যত্ন নিয়ে পালন করা, অন্যদের ন্যায়পরায়ণভাবে আচরণ করা, আর এমন কাজ এড়ানো যা তোমার সততা নষ্ট করে। স্টোইকরা বিশ্বাস করেছিল প্রতিটি সিদ্ধান্ত, যত ছোটই হোক না কেন, তোমার চরিত্রের অবস্থাকে দেখায়। একটা অযত্নে বলা কথা বা ছোট্ট একটা অনৈতিক কোনো কাজ ধীরে ধীরে ভিত্তিটা নষ্ট করে, আর একটু ধৈর্য ধরার মুহূর্ত বা সঠিক কাজ করার সিদ্ধান্ত সেটা মজবুত করে। নিয়মিত ঠিক থাকাটা জীবনের মূল স্তম্ভ। একবারে সৎ কাজ অনুপ্রেরণা দিতে পারে, কিন্তু সারা জীবন সৎ থাকার মধ্য দিয়েই হয়ে ওঠে একটা দৃষ্টান্ত। এই স্থিরতা বিরল পরিস্থিতিতে চেষ্টার মাধ্যমে পাওয়া যায় না, বরং দৈনন্দিন জীবনের নিয়মিত শৃঙ্খলার মধ্য দিয়েই গড়া হয়। এটা দেখা যায় তোমার সকালে কিভাবে শুরু করো, অচেনাদের সাথে কেমন ব্যবহার করো, দায়িত্ব কিভাবে পালন করো, আর পেছনে পড়ে গেলে কেমন সামলে ওঠো। ঠিকঠাক কাজ করার এই ধারাবাহিকতাই হলো মূল কথা, সংখ্যা ও প্রভাব গড়ে তোলে। স্টোইকদের উদাহরণ স্থাপনের ধরন সচেতন। তারা নিজেদের, তাদের অধ্যয়নের দর্শনের জীবন্ত প্রকাশ মনে করে। জনসমক্ষে তারা শান্ত, ন্যায়পরায়ণ ও চিন্তাশীল আচরণ করে। ব্যক্তিগতভাবে তারা মনের ভাব নিয়ন্ত্রণ করে, আকাঙ্ক্ষা সামলায় আর নিজের মূল্যবোধে অটল থাকে। মনের শৃঙ্খলা আর বাহ্যিক ব্যবহার, এই একাত্মতা তাদের প্রভাবটাকে দীর্ঘস্থায়ী করে তোলে। মানুষ হয়তো তাদের প্রতিটি কথা মনে রাখবে না, কিন্তু তাদের অটলতা আর নির্ভরযোগ্যতা মনে থাকবে। ওনারা ওইভাবে চালায়। যখন তুমি এই রকম জিন্দেগি করো, তখন সরাসরি কাউকে নির্দেশ না দিয়ে অন্যদের পথ দেখাও। তুমি নিজে সততা আর নৈতিকতার জীবন্ত দৃষ্টান্ত হয়ে যাও। অন্যরা নিজেদের কাজকর্মকে তোমার আচরণের সঙ্গে মেপে দেখে। এটা এক রাতে হয় না, কিন্তু সময়ের সঙ্গে ধীরে ধীরে তোমার ধারাবাহিকতা একটা স্পষ্ট আর অপ্রতিরোধ্য উদাহরণ হয়ে দাঁড়ায়। স্টোইক চিন্তক বোঝে এটাই সবচেয়ে কার্যকর আর টেকসই নেতৃত্বের উপায়।